স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টানা 2 দিন দীর্ঘ সময় ধরে মিটিং করে বিপিএল ইস্যুতে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে বিসিবি। অনেক কিছু পর্যালোচনা করে আগামী বিপিএল এর জন্য 5টি দল নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড। আর সময়কাল ধরা হয়েছে 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি। বিপিএল এর দল নেওয়ার জন্য আবেদন করেছিল 11টি প্রতিষ্ঠান, সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে 8টি প্রতিষ্ঠান টিকে গেলেও শেষ পর্যন্ত বিসিবির সিদ্ধান্ত 5 দল নিয়ে হবে এবারের বিপিএল, যেখানে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পেয়েছে নাবিল গ্রুপ, সিলেট ক্রিকেট উইথ সামি, রংপুর টগি স্পোর্টস, ঢাকা চ্যাম্পিয়ন স্পোর্টস আর আলোচিত চট্টগ্রাম ট্রায়াঙ্গেল সার্ভিসেস। বাদ পড়েছে কুমিল্লা ও বরিশাল। 68টির প্লেয়ার্স ড্রাফট হবে 17 নভেম্বর। সাদা বলের ক্রিকেটে টাইগারদের পারফরমেন্স নিয়ে অনেক কিছুই তো হলো। এবারে আতশি কাঁচের নিচে আসতে চলেছে বাংলাদেশের টেস্ট পারফরমেন্স। প্রায় 5 মাস পর লঙ্গার ভার্সন খেলতে নামছে শান্ত লিটনরা। আর মঙ্গলবার বিসিবি অফিসিয়ালি জানিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে কারা থাকছে বাংলাদেশের 14 জনের টেস্ট স্কোয়াডে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। পুরনো খবর, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। নতুন খবর, নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। কি হলো ব্যাপারটা? গল্পের শুরুটা শুরু থেকে করলে কিছুটা খোলাসা হবে। নিয়মিত ক্যাপ্টেন হিসেবে প্রেস মিট শেষে শান্ত জানতে পারলেন তার ওয়ানডে ক্যাপ্টেন্সি চলে গেছে। টাইগার ব্যাটার বুঝলেন দলেও হয়তো জায়গা হারাবেন, কিন্তু বিসিবি তার সাথে বসে বিষয়টি অফিসিয়ালি জানানোর মতো কার্টিসিও দেখায়নি। এই হলো বাংলাদেশের একজন ন্যাশনাল ক্যাপ্টেনের সম্মান। কিন্তু শান্তর ভেতরেও তো আত্মসম্মান বলে কিছু একটা আছে। তাই তো যে অফ ফর্মের অজুহাতে তাকে সরানো হলো, শ্রীলঙ্কা সফরে গিয়ে সেই তিনি রানে ফিরলেন। গল টেস্টে 148 আর অপরাজিত 125 রানের ঝকঝকে দুটো ইনিংস খেললেন এবং অধিনায়কত্ব ছেড়ে দিলেন। প্রকৃতির বিচার বোধ হয় একেই বলে। যে বিসিবি কোনো আলোচনা ছাড়াই তাকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরালো, তাদেরকেই শান্তর সাথে বসতে হলো আলোচনার টেবিলে। তবে দেশের জন্য এবার টাইগার অধিনায়ক উদারতাই দেখালেন বটে। সেই শান্তকে ফের ক্যাপ্টেন করেই মঙ্গলবার টেস্ট দল ঘোষণা করলো বিসিবি। এর মধ্যে কেটে গেছে 5 মাস, যেখানে একটা লাল বলের ম্যাচও খেলেনি টাইগাররা। টেস্ট দল থেকে আরো একবার বাদ পড়লেন এনামুল বিজয়। বাজে পারফরমেন্সের পরেও কেন বিজয় দলে, সেটা নিয়ে আগেরবার বেশ সমালোচনায় পড়তে হয়েছিল নির্বাচকদের। সেই বিজয়ের সাথে এবার ম্যানেজমেন্ট কাচি চালিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন আর নাইম হাসানের নামের ওপর দিয়েও। টপ অর্ডারে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। চলতি এনসিএল এ এখন পর্যন্ত 1 সেঞ্চুরি আর একটা 50-র পুরস্কারই পেলেন হয়তো। তার সাথে টপ অর্ডারে বরাবরের মতোই থাকছেন সাদমান, লিটন, শান্ত, মুমিনুল। মিডল অর্ডারে জাকের আলীর ওপর এখনও ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট, আর ভরসা রাখছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ওপরও। অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন মেহেদী হাসান মিরাজ। মূলত বোলার হিসেবেই ভরসা করা হয় তাইজুল ইসলামের ওপর, তবে বিপদের সময় ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ানোর নজিরও তার আছে। 14 জনের টেস্ট দলে 4 পেসার, খালেদ আহমেদ, হাসান মাহমুদ আর নাহিদ রানা। কলম্বো টেস্টে দীর্ঘ 2 বছর পর দলে ফিরেছিলেন। ইনজুরির সাথে লড়তে থাকা এবাদত হোসেন আয়ারল্যান্ড সিরিজে থাকছেন তিনিও। আর তাইজুলকে স্পিন অলরাউন্ডার ধরলে এই স্কোয়াডে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন হাসান মুরাদ। এই লেফট আর্ম অর্থোডক্সকে ক্যাপ্টেন একাদশেও নেবেন, নাকি স্পিন অ্যাটাকে মিরাজ তাইজুলের ওপরই ভরসা করবেন, সেটা একটা প্রশ্ন বটে। তবে দ্বিতীয় ম্যাচ যেহেতু মিরপুরে, মুশফিকের 100তম টেস্টে হাসান মুরাদকে বাংলাদেশের কাজে লাগারই কথা। খালিদ জামিল, 71। জাতীয় দলে অধিনায়কত্ব নিয়ে গোলমাল পাকানো বিসিবি জাতীয় দলের বাইরের যে কোনো খেলায় পেয়ে গেছে ফিক্সড ক্যাপ্টেন। নামটা আকবর আলী। যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের এখনো সুযোগ হয়নি জাতীয় দলে, তবে এইচপি এ দল সহ ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। এবার রাইজিং স্টার্স এশিয়া কাপে ওর কাঁধে বাংলাদেশের দায়িত্ব। ইমার্জিং ক্রিকেটারদের এই এশিয়া কাপে আকবর আলীর নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-19 দলের তারকা জাওয়াদ আবরার ও লেগ স্পিনার স্বাধীন ইসলাম। দলে আছেন মেহরাব হোসেনের মতো প্রমিজিং ক্রিকেটার। জিসান আলম, ইয়াসিদদের নিয়ে গড়া বাংলাদেশের দলটা বেশ শক্তিশালী। আসরটি মাঠে গড়াবে 14 থেকে 25 নভেম্বর কাতারের দোহায়। 8 দলের এই টুর্নামেন্টের আছে লিস্ট এ স্বীকৃতি। তানজিম সাকিবের উন্নতিতে মুগ্ধ অনূর্ধ্ব-19 জাতীয় দলের হেড কোচ নাভিদ নওয়াজ 3 ফরম্যাটে খেলা এই পেসারের যত্ন নিতে নির্বাচকদের পরামর্শ দিয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরেও সুযোগ পাচ্ছেন না আকবর আলী, সে নিয়েও আক্ষেপ নাভিদের। সেই সাথে জানিয়েছেন টাইগার যুব দলের অন্তত 5 জন ক্রিকেটার জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। রাজশাহী থেকে আবু নাইমের পাঠানো রিপোর্ট।
কথায় আছে স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। ক্রিকেট প্লেয়ারদের জন্য এ কথা তো আরো বেশি সত্য। আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাওয়ার থেকে সুযোগ পেয়ে ধারাবাহিকতা ধরে রাখাটাই চ্যালেঞ্জের বিষয়। তানজিম সাকিব সেই কঠিন পরীক্ষা উতরে গেছেন। সময় দিলে হতে পারেন দেশের সবচেয়ে বড় তারকাদের একজন, বলেছেন তারই সাবেক কোচ নাভিদ নওয়াজ। আমার মনে হয় তানজিম সাকিব বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। তবে আমি একটা কথা বলতে চাই, 3 ফরম্যাটে খেলা কঠিন, তাকে যেন যত্ন নেওয়া হয়। দায়িত্বটা নির্বাচকদের নিতে হবে, কারণ সাকিব চমৎকার প্লেয়ার। ওয়ানডে টি-20-র পর লাল বলের ক্রিকেটে অভিষেক করেছেন সাকিব, আর এখানেই নাভিদের পরামর্শ নির্বাচকরা যেন তাকে ভালোভাবে পর্যবেক্ষণে রাখে। 3 ফরম্যাটের খেলার ধরন 3 রকম, তাই চ্যালেঞ্জটাও বেশি নিতে হবে। নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন সাকিব, কিন্তু একসাথে বিশ্বকাপ খেলা আকবর আলী এখনও জাতীয় দলের সুযোগ পাননি। নাভিদের কাছে জানতে চাওয়া হয়েছিল আকবরের সুযোগ না পাওয়ার কারণ কি। আমার মনে হয় আকবর খুব ভালো করছে ঘরোয়া লিগে। আমি তার সক্ষমতা সম্পর্কে জানি। সে দারুণ অধিনায়ক, এমনকি ব্যাটিং কিপিংয়েও ভালো। আমি জানি না নির্বাচকরা কেন তাকে সুযোগ দিচ্ছে না। আশা করি সে শীঘ্রই সুযোগ পাবে। জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে প্লেয়ার তৈরির সবচেয়ে বড় জায়গা অনূর্ধ্ব-19 দল। সাকিব, ইমন, তামিমরাও উঠে এসেছেন এখান থেকে। তাদের পর তেমন কেউই লাইমলাইটে আসতে পারেনি। তাই প্রশ্ন ছিল, কি হবেন বাংলাদেশ দলের পরবর্তী তারকা? বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। আমার কাজ হলো তাদেরকে তৈরি করা, যাতে তারা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে। যদিও এভাবে বলা কঠিন যে কে কে হবে ভবিষ্যৎ তারকা, তবে তোমাকে এতটুকু আমি বলতে পারি, আমাদের অন্তত 4-5 জন ক্রিকেটার আছে যারা ভালো করছে। সামনে এশিয়া কাপ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য আরও এক সুযোগ শিরোপা ঘরে তোলার। এর আগে নিজেদের মাঠে সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে জাওয়াদ তামিমরা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সতেজ টাইগাররা বাকি ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে তো? আবু নাইম, 71, রাজশাহী। নতুন বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে ঠাঁই নাই রাজনীতি। সুস্থ সুন্দর বাংলাদেশ নির্মাণে খেলোয়াড়দের ঘাম, শ্রম, মেধা যাবে না বিফলে। দেশের স্পোর্টসে খেলোয়াড়দের কাণ্ডারি হয়ে কাজ করতে চান সাবেক গোলরক্ষক ও তারকা ফুটবলার আমিনুল হক। হাসান সজীবের রিপোর্ট। যে হাতে উঠেছিল হাত করা, আজ সেই হাতেই বড় দায়িত্ব। বিএনপি থেকে ঢাকা 16 আসনের মনোনয়ন পেয়েছেন সাবেক তারকা গোলরক্ষক ও সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। খেলোয়াড়ি জীবন ছেড়ে রাজনীতিতে যুক্ত হতেই একের পর এক অন্যায়ের শিকার হয়েছিলেন। ফ্যাসিবাদের উত্থানেও ভেঙে পড়েননি এক চুল। সেই সিস্টেমের বিরুদ্ধে সরব ছিলেন প্রকাশ্যে। সেই আমিনুল এবারে নির্বাচিত হলে সবার আগে নিশ্চিত করতে চান তার সাথে দিনের পর দিন যে অনাচার করা হয়েছে, তেমন কিছু যেন আর কোনো খেলোয়াড়ের জীবনে না আসে। আমি একজন স্পোর্টসম্যান হিসেবে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাকে বারবার জেল খাটতে হয়েছে, আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমি কখনো চাই না যে কোনো ভবিষ্যতে কোনো স্পোর্টসম্যানকে কোনো রাজনৈতিক কারণে এই ধরনের কোনো নির্যাতনের শিকার হতে হয়। আমি এটা কখনোই চাই না। জনপ্রিয় ডিসিপ্লিনে একজন খেলোয়াড় যতদিন মাঠে থাকেন তাকে নিয়ে হই হই রই রই চলে, কিন্তু অবসরের পর আর কেই বা রাখে তার খবর। ক্রিকেট ফুটবলের বাইরে অজনপ্রিয় ডিসিপ্লিনের ক্ষেত্রে অবস্থা হয় আরও করুণ। তাই তো এমন সিস্টেম বদলে ফেলতে চান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক তারকাই ফুটবলার। আমরা আমাদের প্রত্যেকটি খেলোয়াড় যারা বাংলাদেশের হয়ে খেলবেন বা ভবিষ্যতে যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, আমরা শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে আমরা তাদের লাইফটাকে সিকিউর করতে চাই সবার আগে। এবং আমরা অবকাঠামোর থেকে বিশেষ করে আমরা আমাদের সকল খেলোয়াড়দের দিকে বেশি ফোকাস থাকবে, যে আমাদের ক্রীড়াবিদরা যদি ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে, তারা যদি তার পরিবারকে নিশ্চিত করতে পারে যে একজন খেলোয়াড় হিসেবে সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই জায়গাটা নিয়ে আমি সবার আগে কাজ করতে চাই। এবং সেই জায়গাটি ইনশাল্লাহ নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াঙ্গনের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন আসবে। স্পোর্টস দিয়ে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরেন অ্যাথলিটরা। সেই খেলোয়াড়দের জীবনে থাকবে না বঞ্চনা, ক্রীড়াক্ষেত্র হবে রাজনীতি মুক্ত, দেশে তৈরি হবে স্পোর্টস ইউনিভার্সিটি, খেলাধুলার পাইপলাইন হবে মজবুত। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিত সভায় অন্তত মিলেছে সেই আশ্বাস। হাসান সজীব, ৭১। আসন্ন ফিফা উইন্ডোতে জয়ের টার্গেট সেট করেছে বাংলাদেশ। এভাবেই চলছে অনুশীলন। ক্যাম্প আগে শুরু হলেও হেড কোচ হাভিয়ার কাবরেরা দলের সাথে যুক্ত হয়েছেন মঙ্গলবার। জানিয়েছেন কেন জাতীয় দলে নতুন খেলোয়াড়দের ডাকতে পারছেন না। একই সাথে হুঙ্কার দিয়ে রেখেছেন পুরনোদের নিয়েই হারানো যাবে নেপালকে। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে ভারতও রেহাই পাবে না। ফয়সাল হাবিবের রিপোর্ট। দেশের ফুটবলে একরকম ছোটখাটো বোমা ফাটিয়ে বসুন্ধরা কিংসের সাথে নিজের সম্পর্ক ছিন্ন করেছিলেন ডিফেন্ডার তারিক কাজী। বাংলাদেশের কোনো ক্লাবের সাথেও করেননি নতুন চুক্তি, তবে জাতীয় দলের ডিউটিতে ঠিকই নিয়মিত। ফুরফুরে মেজাজে দেখা গেছে ন্যাশনাল ক্যাম্পে। শুধু তারিক কাজী নয়, জাতীয় দলের ক্যাম্পে ঘুরে ফিরে দেখা মিলছে পুরনো ফুটবলারদের। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হোক কিংবা হোক কোনো ফ্রেন্ডলি, নতুন কোনো মুখ দেখা যায় না কাবরেরার ক্যাম্পে। কেন এমন হয়? সমানে গোল হজম করছে বাংলাদেশ ডিফেন্স লাইন, প্রবাসীদের বাইরে অ্যাটাকিং এন্ডের সফলতাও কম। তাহলে নতুন কাউকে দিয়ে কেন ট্রাই করা হয় না? কাবরেরা দায় চাপালেন সময়ের ওপর। একই খেলোয়াড়রা খেলছে, তাই আমরা একই রকম প্ল্যানে খেলছি। সবার মানিয়ে নিতে সুবিধা হচ্ছে। আর আমাদের রেগুলার ডোমেস্টিক লিগ বা রেগুলার কোনো না কোনো কম্পিটিশন হচ্ছে না, যেখানে আমরা নতুন খেলোয়াড়দের দেখতে পাবো বা দলে ডাকতে পারবো। এ কারণেই 90 থেকে 95% খেলোয়াড় একই থাকে স্কোয়াডে। আর এটা ভালো দিক, দল ভালো করছে, যদিও আমরা জয় পাচ্ছি না। কিন্তু এই খেলোয়াড়দের নিয়েই আমরা ভারতকে হারাতে পারবো। শুধু পুরনো মুখদের ঘুরে ফিরে দেখা যাচ্ছে তেমনটাই নয়। শেষ কিছুদিন ধরে স্কোয়াড নিয়ে লুকোচুরি করছে বাফুফে। ক্যাম্পে কারা কারা থাকবে, মূল স্কোয়াডের সদস্যরাই বা কারা, সেসব জানা যায় না ম্যাচের একদিন আগ পর্যন্ত। অথচ পুরো বিশ্বে ঘটে অন্যরকম ঘটনা। কোচেরাই জানিয়ে দেন তার স্কোয়াড। বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট নামের শব্দটা আলোচিত কিছুদিন ধরে। কোচের স্কোয়াড না জানানো সেই বিতর্কের আগুনে ঘি ঢালছে বইকি। কেন এমনটা হচ্ছে সেই উত্তর কাবরেরার কাছে আছে কি? এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দেই, তাই আমি জানি না। আপনারা সাদমানের সঙ্গে কথা বলতে পারেন। দর্শক থেকে সংবাদ মাধ্যম সবাই খুঁজে বেড়াচ্ছে আরো একটা উত্তর। প্রবাসী ফুটবলার নিয়ে মাতামাতির কোনো শেষ নাই, অথচ বিদেশ থেকে এসে স্থায়ীভাবে ঢাকার বাসিন্দা হয়েও কিউবা মিচেলের দেখা নাই জাতীয় দলে। সমস্যা কি তার স্কিলে নাকি অন্য কোথাও? কিউবা একজন ট্যালেন্টেড খেলোয়াড়। আমি শিওর ওর জাতীয় দলে আসার সময় আসবে, কিন্তু এখন সেই সময় নয়। বসুন্ধরার হয়ে আরো কিছু সময় কাটানোর পর হয়তো ওর ডাক পড়বে। ও ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলবে 100%। কঠিন প্রশ্নের ভেতরও কিন্তু কাবরেরা ঠিক রেখেছেন নিজেদের লক্ষ্য। এ মাসের 2 ম্যাচেই জিততে চান। নেপালকে হারিয়ে প্রস্তুতি সারবে বাংলাদেশ, হার উপহার দেবে ভারতকেও। 2টা ম্যাচ জেতাই আমাদের টার্গেট। এমনকি এশিয়া কাপ বাছাইয়ে শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারানো আমাদের টার্গেট। এখন টার্গেট নেপালের বিপক্ষে ভালো প্রস্তুতি নেয়া, কিন্তু আমাদের মূল লক্ষ্য অবশ্যই ভারতকে হারানো। বাংলাদেশ দলে হাভিয়ার কাবরেরার ভাগ্য ঝুলছে সুতার ওপর। ভারতের মতো রাইভালকে হারানোই হতে পারে তার চাকরি বাঁচানোর একমাত্র উপায়। এমন পরিস্থিতিতে বাবা হওয়ার সুখবর পেয়েছেন এই স্প্যানিয়ার্ড। কোচের সন্তান বাংলাদেশ দলের জন্য সুখবর বয়ে আনে কিনা সেটাই এখন দেখার বিষয়। ফয়সাল হাবিব, ৭১। অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। অর্থ সংকটে ভুগতে থাকা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন, সিরিয়া সহ বেশ কয়েকটি দেশের পাশে দাঁড়িয়েছে তারা। টাকার অভাবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না কোনো দেশ, তা হবে না। 30 দেশ নিয়ে 8 নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে 24তম আসরটি। হাসান সজীবের রিপোর্ট। কলমের খোঁচায় যুদ্ধ থামানো যায়, প্রতিষ্ঠা করা যায় শান্তি। এশিয়ার যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর রক্তক্ষয়ী সংঘাত হয়তো থামাতে পারবে না বাংলাদেশ আর্চারি ফেডারেশন, কিন্তু বুদ্ধি, মেধা, অর্থ আর ভালোবাসা দিয়ে তো তাদের সুযোগ করে দেয়া যায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। আফগানিস্তান, সিরিয়া ও ফিলিস্তিনের মতো দেশগুলোকে সে মৌকাই দিয়েছে
ফেডারেশন। এমন বাংলাদেশই তো আপনি চাইবেন, আতিথেয়তায় সেরা, মানবিকতায় অনন্য। এটা সহযোগিতা করেছে আমাদের এলওসির সবাই, ফেডারেশন প্রত্যেকটা মেম্বারের সাথে তো আলোচনা করে এটা করেছে। এটা একটা ভালো উদ্যোগ কেন বলবো, তারা তো খেলতে পারে না, ইভেন নিজের দেশে প্র্যাকটিসও করতে পারে না। যেমন আফগানিস্তান, ফিলিস্তিন, সিরিয়া, তারা কিন্তু নিজ দেশে প্র্যাকটিস করতে পারছে না। তারা হয় কোথাও না কোথাও এর আশ্রয় থেকে কিন্তু তারা প্র্যাকটিস করছে, প্রশিক্ষণ নিচ্ছে। কাজেই আমরা একটু হাত বাড়িয়ে দিলাম যে তারা খেলতে পারে, তারা উৎসাহিত হবে, এইটাই আর। 8 নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। অংশ নিচ্ছে 30টি দেশ। এর আগেই ফেডারেশনের উদ্যোগে চলছে জাঁকজমকপূর্ণ আয়োজন। তবে এই আয়োজনের পেছনে আছে আরও এক বিশেষ পরিকল্পনা। 8 নভেম্বরই ঢাকায় বসবে এশিয়ান আর্চারি কংগ্রেস। সেখানে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপল। তিনি নির্বাচিত হলে কি বদলে যাবে আর্চারদের ভাগ্য, থেমে যাবে তাদের দীর্ঘদিনের কান্না? আমি যদি প্রেসিডেন্ট হই, আমার একটাই আছে যে কোনো খেলোয়াড় যাতে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, আমি এই দিকটা দেখবো। সেক্ষেত্রে অনেকেই আপনি বলছিলেন যে যারা আসলে ছেড়ে যেতে চায় তারা তো ছেড়ে যাবে এবং তাদেরকে ধরে রাখা যাবে না। ভবিষ্যতে আর্চারদের ভালো একটা বেতন কিংবা তারা যাতে এই খেলাটায় আসতে চায়, নতুনরা আগ্রহ দেখায়, সেজন্য একটা ভালো বেতন কাঠামো নিশ্চয়ই দাঁড় করাবেন, সুযোগ সুবিধা। এটা আমি নতুন কমিটিকে আমি বলেছি এবং ওনারাও খুব পজিটিভ। তারা একটা করতেছে, পলিসি করতেছে, কোনো খেলোয়াড়ই বঞ্চিত হবে না। একটু আগেও হয়নি, এখন হচ্ছে না এবং ভবিষ্যতে হবে না, একটু গ্যারান্টি আমি দিতে পারি। একজন এই আর্চারি ফেডারেশন প্রতিষ্ঠাতা হিসাবে আমার সভাপতি মহোদয় দীর্ঘদিনের পরিচিত, উনিও পজিটিভ লোক। সেক্রেটারি যে আছে আমার উত্তরসূরি, আমার ছোট ভাই, সেও এই ব্যাপারে পজিটিভ। কাজে এই ব্যাপারে আপনার চিন্তা করার কারণ নাই। অনেক অনেক শুভকামনা। আমরা কথা বলছিলাম বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপলের সঙ্গে। তিনি আসলে বলছিলেন যে তিনি যদি এশিয়া আর্চারির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তাহলে সবার আগে খেলোয়াড়দের যে সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করবেন। হাসান সজীব, 71, ঢাকা। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।